नमस्कार श्रोता बंधुरा आमी स्वागता एसो गल्प शोनाई चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर पढ़े शोनाबो सायन्तनी पुततुण्ड रचित अधिराज सिरिजेर रहस्य उपन्यास काँटा रिभिजिटेड एर प्रथम पर्व। उपन्यासटी पाठ करार आगे आपनादेर सकलेर काछे आमार बिनीत अनुरोध, यदि आमार उपस्थापना भालो लागे ताहले भिडियोटिते एकटा लाइक करे देबेन, आपनार बंधु परिचित जनदेर मध्य शेयर करे देबेन। एछाड़ाओ यदि आपनि एई चैनेले प्रथमबार एसे थाकेन एबं एखोनो चैनेलटी सबस्क्राइब ना करे थाकेन ताहले अनुग्रह करे चैनेलटी सबस्क्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेलटी प्रेस करे राखबेन। एते चैनेले नतून कोनो गल्प बा चलती उपन्यासेर परवर्ती पर्व आपलोड हवा मात्रई आपनार डिभाइसे तार नोटिफिकेशन पौঁছে যাবে। आपनादेर भालोबासा ओ सहयोगिता आमार एकान्त काम्य। शुरू करছি रहस्य उपन्यास काँटा रिभिजिटेड एर प्रथम पर्व। आबार डानकुनीते ट्राक चालकेर रहस्यमय मृत्यु। डानकुनी जंक्शन मरण फाँद। নিজস্ব সংবাদদাতা। গভীর রাতে ডানকুনির শুনশান রাস্তায় পাওয়া গেল আর এক ট্রাক চালকের মৃতদেহ। এই নিয়ে তৃতীয়বার কোনো হতভাগ্য ট্রাক চালকের মৃত্যু ঘটল অজ্ঞাত আততায়ীর হাতে। মৃত্যুর কারণ এখনও অজানা। এভাবে একের পর এক লাগাতার ট্রাক ড্রাইভারেরা কেন খুন হচ্ছে, কীভাবেই বা খুন হচ্ছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। সিআইডি অফিসাররা এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারেননি। তদন্তকারী অফিসার দেবাশিস জানা জানিয়েছেন তদন্ত চলছে, কোনো রকম প্রোগ্রেস হলে জানানো হবে। গোপন সূত্রে খবর, সিআইডির সন্দেহ যে এই অদ্ভুত হত্যাকাণ্ডের পিছনে কোনো অতি ধূর্ত সাইকো কিলারের মাথা কাজ করছে। যদিও মার্ডার ওয়েপনের খোঁজ পাওয়া যায়নি, বোঝা যায়নি মৃত্যুর নির্দিষ্ট কারণ। পূর্ববর্তী মৃতদেহগুলির মতোই এবারেও মৃত ব্যক্তির দেহে কোনো চোট, আঘাত বা রক্তপাতের চিহ্ন পাওয়া যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর অসীম চ্যাটার্জি এ ব্যাপারে কোনো কথা বলতে নারাজ। তিনি এক কথায় জানালেন, দেহের আভ্যন্তরীণ রক্তপাতই প্রতিটি মৃত্যুর কারণ। অন্যদিকে সিআইডি ডানকুনি নিবাসী স্বর্গীয় কর্নেল তড়িৎ আচার্যের ভাই তপন আচার্যকে গ্রেপ্তার করেছে। তাদের দাবি, একজন প্রত্যক্ষদর্শী ভদ্রলোককে অকুস্থলে দেখেছে। সেই প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতেই তপন আচার্যকে গ্রেপ্তার করা হলো। অথচ বহু বছর আগেই একটি মারাত্মক অ্যাক্সিডেন্টে তার হাত দুটো কাটা যায়। এই শারীরিকভাবে অক্ষম ভদ্রলোককে সাইকো কিলার হিসাবে সন্দেহ করার কষ্ট কল্পনা সিআইডি কেন করছে তা জানা যায় না। কে তাদের প্রত্যক্ষদর্শী সে বিষয়েও অফিসার দেবাশিস জানা নিশ্চুপ। ডানকুনি অঞ্চল সম্পর্কেও ট্রাক ড্রাইভারদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে এখন তাদের কাছে মরণ ফাঁদের সমতুল্য। এ সম্পর্কে এক ট্রাক ড্রাইভার শিবনাথ সিংয়ের বক্তব্য, প্রাণ হাতে করে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে পার হতে হচ্ছে। পেটের দায়ে ড্রাইভারই তো ছাড়তে পারি না। শুনেছি 3 জন ড্রাইভার এখানে মারা গেছে, তবু কাজ করে যাচ্ছি সাব। চেষ্টা করি ডানকুনি জংশন দিনের বেলাতেই ক্রস করার, কিন্তু সব সময় সম্ভব হয় না। রাত হলেই ওপরওয়ালার নাম জপ করতে করতে যাই। সব ড্রাইভারই ভয় পায়, তবু পেটের দায়ে গাড়ি চালায়। ক্রমশই ট্রাক ড্রাইভারদের মধ্যে ডানকুনি জংশনের আতঙ্ক শাখা প্রশাখা ছড়াতে শুরু করেছে। এভাবে আর কতদিন? এ প্রশ্নের উত্তর সিআইডি দিতে পারেনি। উত্তর দিলেন শিবনাথ সিং। বললেন, ভগবান জানেন। কি হবে তা ঈশ্বরই জানেন অসীম, আমি কিছুই বুঝতে পারছি না। পাবলিক প্রসিকিউটর বিকাশ সেনগুপ্ত ফরেনসিক এক্সপার্ট ডক্টর অসীম চ্যাটার্জির দিকে অসহায়ভাবে তাকালেন। এ কেস কোর্টে দাঁড়াবেই না। 2 মিনিটেই ডিফেন্স লয়ার লোকটাকে ছাড়িয়ে নিয়ে যাবে। মোটিভ নেই, মার্ডার ওয়েপন নেই, শুধুমাত্র একজন প্রত্যক্ষদর্শীর বয়ানে কতক্ষণ টানব? তুমি কিছু হেল্প করো প্লিজ। ডক্টর অসীম চ্যাটার্জি তদন্তকারী সিআইডি অফিসার দেবাশিস জানার দিকে তাকান। সেও উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। বেচারার ওপর প্রচুর চাপ।
তপনাচার্যর মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে গ্রেপ্তার করে বিপদে পড়েছে। এখন যদি ভদ্রলোক বেকসুর খালাস পেয়ে যান তবে তার বিরুদ্ধে নির্ঘাত মানহানির মোকদ্দমা ঠুকবেন। উল্টো দিকে উপরওয়ালা ভ্রুকুটি করে বলবেন, কেসটা ঠিকমতো সাজাওনি বলেই লোকটা ছাড়া পেয়ে গেল, তুমি একটি অপদার্থ। অগত্যা সেও ডক্টর অসীম চ্যাটার্জির শরণাপন্ন হয়েছে। আমার কাছে কি চাও? হ্যাঁ 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 ছু বলতে বলতে একখানা পেল্লায় হাঁচি হেঁচে ফেললেন ডক্টর চ্যাটার্জি। তার আবার নাক মোছার স্টাইলটা ভয়ঙ্কর। সে স্টাইল দেখে পাবলিক প্রসিকিউটর এবং তদন্তকারী অফিসার প্রায় তুরীয় দশায় অবতীর্ণ হতেই চলেছিলেন। তার আগেই ফোঁত ফোঁত করতে করতে বললেন, আমি এই বুড়ো বয়সে গোয়েন্দাগিরি করতে পারি না। যেটুকু করার করে দিয়েছি, ফরেন্সিক রিপোর্ট তোদের হাতে আছে। কিন্তু স্যার, দেবাশিস বলে, সেটুকু যথেষ্ট নয়। আপনার রিপোর্টে যা আছে তা দিয়ে তপনাচার্যর বিরুদ্ধে কিছুই প্রমাণ করা যাবে না। আপনি মৃত্যুর সময়, মৃত্যুর কারণ বলেছেন, কিন্তু মার্ডার ওয়েপন সেটা কি কি হতে পারে তার কোনো আন্দাজই নেই। গারলের মতো তপনাচার্যকে গ্রেপ্তার করে বসার আগে একথা মনে পড়েনি? আক্ষরিক অর্থেই খ্যাক খ্যাক করে ওঠেন ডক্টর চ্যাটার্জি। লোকটাকে হাজতে পাঠানোর আগে কি আমার সাথে পরামর্শ করেছিলে? যত সব মাথা মোটার দল। হ্যাঁ হ্যাঁ চো। দেবাশিস তার কড়া কড়া কথায় বিশেষ পাত্তা দেয়নি। সিআইডির দারোয়ান থেকে উপরমহলের সকলেই ভদ্রলোকের দাঁত খিঁচুনির সঙ্গে পরিচিত। যিনি কর্তা ব্যক্তিদেরও রেয়াত করেন না, তিনি দেবাশিসের মতো চুনোপুটিকে গারল বলতেই পারেন। কিন্তু তাই বলে ভদ্রলোক কথায় কথায় তার মুখের ওপরই হাঁচবেন, সেটা সহ্য করা যায় না। সে একটু তফাতে সরে গিয়ে বলল, স্যার, টিস্যু দেব? একটু বিষ দাও, পটাশিয়াম সায়ানাইড। ফ্যাচ ফ্যাচ করে আরও এক সিরিজ হেঁচে নিয়ে অবশেষে বললেন ডক্টর চ্যাটার্জি, একেই সর্দির চোটে মরছি, তার ওপর তোমরা দুই যমদূত এসে প্রায় আমার টাকের ওপর উঠে বসে আছো। যেটুকু গ্রে ম্যাটার প্লাজমা সহ এখনও নাক দিয়ে বেরিয়ে যায়নি, সেটুকুও ফ্রাই না করে তোমাদের শান্তি নেই। ওহ! বলতে বলতেই তিনি টান টান হয়ে সোফার ওপরই শুয়ে পড়েছেন, যেন এখনই নির্বিকল্প সমাধি নেবেন। পাবলিক প্রসিকিউটর বিকাশ সেনগুপ্ত বুঝলেন যে দেবাশিসকে দিয়ে হবে না। অসীমকে যতদূর চেনেন তাতে সে বেচারা ঝাড় খেয়ে খেয়েই আজ মরে যাবে। অগত্যা তাকেই মাঠে নামতে হলো। অসীম, সামান্য হেল্প তো তুমি করতেই পারো। অন্তত মার্ডার ওয়েপন সম্পর্কে যদি একটু ধারণাও দিতে পারো তবে দেবাশিসের কাজ একটু সহজ হয়। ও ভদ্রলোকের ঘর সার্চ করে জিনিসটা বের করতে পারে। কচু পারে। এবার লাফ মেরে উঠে বসেছেন ডক্টর চ্যাটার্জি। যদি পারত তাহলে কথাই ছিল না। তোমার কি মনে হয় ভদ্রলোক ঘরের ডাইনিং টেবিলে অস্ত্রটা সাজিয়ে রেখেছেন? ও জিনিস খোঁজা আর খড়ের গাদায় সূঁচ খোঁজা একই। ও ওর কম্য নয়। তবে ধারালো মাথা লাগবে। এত যখন ইনসিস্ট করছো তখন বলছি শোনো। অসীম চ্যাটার্জি সেন্টার টেবিলের কাঁচের নিচ থেকে একগাদা ফটো বের করে এনেছেন। তার এই অদ্ভুত শখ, ইন্টারেস্টিং কেস পেলেই মৃতদেহের ছবি তুলে রাখেন, আর সেগুলো শোভা পায় সেন্টার টেবিলের কাঁচের নিচে, যেন অমূল্য সম্পদ। ফটোগুলো সামনে সাজিয়ে বললেন তিনি, ছবিতে প্রত্যেকটা লাশের মাথার পিছনের অংশ আছে। যতক্ষণ বডির মাথায় চুল ছিল ততক্ষণ বোঝা যায়নি, কিন্তু আমি মাথা ন্যাড়া করে ছবি তুলেছি, তাই পিঞ্চের দাগটা দেখা যাচ্ছে। খুব মন দিয়ে দেখো, মাথার ঠিক পিছনেই যেখান থেকে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে ঠিক তার একটু ওপরেই। দেবাশিস ও বিকাশ দুজনেই এনলার্জ ফটোগুলো খুব মন দিয়ে দেখছেন। সত্যি ঘাড়ের ওপরে একটা খুব সূক্ষ্ম সূচ ফোটানোর দাগ। সিরিঞ্জ ফোটালে অনেকটা এই রকম দাগ পড়ে। শরদিন্দুবাবুর পথের কাঁটা বা সজারুর কাঁটা পড়েছ? তীব্র দৃষ্টিতে দুজনকে মাপলেন তিনি। দুজনের মুখই কেমন বেগুনের মতো লম্বাটে হয়ে গেছে। ডক্টর চ্যাটার্জি দীর্ঘশ্বাস ফেলেন। এই জাতীয় মূর্খ লোকেরা কেন অপরাধ জগতে আসে? তোমরা পড়নি, কিন্তু শ্রীযুক্ত শ্রীল হত্যাকারী মহোদয় পড়েছেন।
এবং অ্যাপ্লাইও করেছেন? আস্তে আস্তে বললেন, ও দুটো গল্প পড়া থাকলে জানতে যে খুন করার জন্য শুধু বন্দুক, পিস্তল, ছুরি ছোড়াই ঘাড়ে করে ঘুরতে হবে এমন কোনো কথা নেই। সামান্য একটা গ্রামোফোন পিন বা সজারুর কাঁটা ব্যবহার করেই আস্ত একটা মানুষকে মারা যায়। অবশ্য যদি সেই সূক্ষ্ম জিনিসটা ব্যবহার করার মতো দক্ষতা খুনির থাকে তবেই এটা সম্ভব। আর এক্ষেত্রে খুনির সে দক্ষতা আছে। মানতেই হবে যে লোকটা শিক্ষিত। অফিসার ও পাবলিক প্রসিকিউটর দুজনেরই তখন করুণ দশা। অসীম চ্যাটার্জি যে মাঝে মধ্যে হিব্রু ভাষাতেও কথা বলেন তা তাদের জানা ছিল না। ডক্টর চ্যাটার্জি ফের দীর্ঘশ্বাস ফেলেন। না, দুজনের কাউকে দিয়েই হবে না। দুজনই এমনভাবে তাকিয়ে আছে যেন অঙ্কের ক্লাস করতে এসে আকবর আর হিমুর যুদ্ধের বিবরণ শুনছে। অর্থাৎ তিনি কষ্ট করে বৃথায় এত কথা বলে গেলেন। কোনো কথাই এ দুটোর খুলির ভেতরে ঢোকেনি। থাক, তিনি হাল ছেড়ে দিলেন। এমনিতেই মহাকাশে চলে গেছো, আর বেশি বললে মঙ্গল গ্রহে গিয়ে থামবে। খুলি দুটো তোমাদের সুন্দর ঠিকই, কিন্তু তার ভেতরের জিনিসটাকে কেন একটু নাড়াচাড়া করো না ভেবে পাই না। সোজা কথাতেই আসি। মার্ডার ওয়েপন খুঁজবে বলে যখন উঠে পড়ে লেগেছ তখন তার সম্ভাব্য বিবরণটাই বলি। জিনিসটা খুব স্লিক, তীক্ষ্ণ, শক্ত। ছুরির মতো? দেবাশিস তার কথার মধ্যেই বলে ওঠে। তোমার মাথার মতো নয়। অসীম চ্যাটার্জির ভুরু দুটো জড়ো হয়ে একেবারে শুয়োপোকা মূর্তি ধারণ করেছে। হলে ওই জম্মের ভোতা জিনিসে লোকের নাকও কাটত না, খুন তো দূর। বিকাশ সেনগুপ্ত চোখের ইশারায় দেবাশিসকে থামতে বললেন। সে চুপ করে যায়। ডক্টর চ্যাটার্জি রুমালে একচোট নাক ঝেড়ে নিয়ে ফের বলতে শুরু করলেন। গ্রামোফোন পিনের মতোই খানিকটা, কিন্তু গ্রামোফোন পিন নয়, ছোট্ট একটা কাঁটার মতো। ম্যাক্সিমাম সেটা 2 ইঞ্চি লম্বা। কাঁটা? মাত্র 2 ইঞ্চি লম্বা কাঁটা দিয়ে খুন? দেবাশিসের চোখ প্রায় ব্রহ্মতালুতে গিয়ে ঠেকেছে। তোমাকে ব্ল্যাক ফিল্মের রানী মুকুজ্জের রোলটা করতে বলা হয়নি। ডক্টর চ্যাটার্জি গম্ভীরভাবে বললেন। মাত্র বলছো কাকে? একটা ছোট্ট কাঁটায় আস্ত জ্যান্ত হাট্টা কাট্টা লোককে জমের দৌড়ে পাঠানোর জন্য যথেষ্ট। শুধু জানা দরকার যে সেটা কোন পয়েন্টে ফোটাতে হবে। সেখানেই খুনি মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে। শরদিন্দুবাবু হাটে কাঁটা ফুটিয়ে ক্ষান্ত হয়েছিলেন। এ আবার আরেক কদম এগিয়ে স্ট্রেট মেডালা অবলাঙ্গেটায় কাঁটা ফুটিয়েছে। তার মানে বোঝো লোকটার কি মারাত্মক দক্ষতা। এক ধাক্কাতেই একেবারে চামড়া মাংস ভেদ করে কাঁটা সোজা মেডালা অবলাঙ্গেটায় ঢুকে গেছে। কোথাও ধাক্কা খায়নি, একবার এদিক থেকে ওদিক হয়নি। একদম অভ্যর্থ নিশানা, মাখনের মতো মসৃণ। কিন্তু কাঁটাই কেন? পিন এমনকি ছুঁচও তো হতে পারে। বিকাশবাবুর কথায় মাথা নাড়লেন তিনি। $1 মিলিয়ন কোশ্চেন। মেডালায় একটা ছুঁচ ফোটালেও মানুষ শুধু তার শকেই মরে যেতে পারে, কিন্তু খুনি কোনো মেটালিক জিনিস ইউজ করেনি। কোনো প্রাণীর কাঁটাই ব্যবহৃত হয়েছে, তাও অমেরুদণ্ডী প্রাণীর। পাবলিক প্রসিকিউটর তার অভ্যাসবশতই প্রায় লাফিয়ে ওঠেন। অবজেকশন! অমেরুদণ্ডী প্রাণীর কাঁটা থাকবে কি করে? যার স্পাইনাল কর্ডই নেই তার কাঁটা থাকা অসম্ভব। অবজেকশন ওভার রুলড উকিলবাবু। ডক্টর চ্যাটার্জি হাসেন। একদিনেই আপনি প্রকৃতির সমস্ত খামখেয়ালিপনা বুঝবেন কি করে? অমেরুদণ্ডী প্রাণীরও কাঁটা থাকে, এমনকি তার রক্তে হিমোসায়ানিনও থাকতে পারে। বাটের কোনো প্রশ্নই ওঠে না। অনলি ফরেন্সিক সায়েন্স। তিনি ব্যাপারটা বুঝিয়ে বলেন। প্রথম দুটো কেসের ক্ষেত্রে ব্যাপারটা হয়নি। অস্ত্রটা সম্পর্কে আমারও একটু কৌতূহল ছিল, তাই প্রত্যেকবার ক্ষতর ভেতরের ক্লডেড রক্ত চামড়া নিয়ে পরীক্ষা করেছিলাম। এবার ফাটকাটা লেগে গেল। উন্ডের ক্লডেড ব্লাড স্যাম্পল পরীক্ষা করতে গিয়ে দেখি জমে থাকা ব্লাডের ভিতরে ফরেন স্যাম্পল আছে। মানুষের ব্লাড ছাড়া অন্য প্রাণীর ব্লাডও আছে। স্যাম্পলে হিমোসায়ানিনের ট্রেস পাওয়া যাচ্ছে। হিমোসায়ানিন কোনো মানুষের রক্তে থাকে না, সুতরাং বোঝা গেল ওটা বাইরে থেকে এসেছে। সম্ভবত অস্ত্রটা থেকেই
ব্লাড ট্রেস কোনোভাবে লেগে গেছে। কিন্তু অমেরুদণ্ডী কিভাবে বুঝলে? ওটা তেমন সাংঘাতিক ব্যাপার কিছু নয়। ক্লডেড ফরেন ব্লাড স্যাম্পল থেকে ডিএনএ সিকোয়েন্সিং করতে হয় প্রথমে। এবার সেই তথ্য থেকে কতগুলো স্পেসিফিক সিকোয়েন্স সিলেক্ট করে অ্যালাইনমেন্ট টুলের সাহায্যে ওটার ফাইলোজেনি ডিটারমাইন করলাম। প্রথমে জানা গেল যে কাঁটার মালিক অর্থোপেডার ম্যান্ডিবুলাটা ফাইলামভুক্ত, ক্লাস মেরোস্টোমাটা। এবার অর্থোপেডার কি সেটাও বুঝিয়ে বলতে হবে। পতঙ্গ, বিকাশ সেনগুপ্ত স্তম্ভিতভাবে বললেন। একটা পতঙ্গের কাঁটা এত শক্ত? হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি হাসছেন। কাঁটাটা ম্যাক্সিমাম 2 ইঞ্চি লম্বা। মার্ডারার মাথা খেলিয়েছে বলতে হবে, আর এমন অস্ত্র ব্যবহার করেছে যেটা খুঁজে পাওয়াই কঠিন। সজারুর কাঁটা বা গ্রামোফোন পিনের মতোই অভিনব কিছু। কিন্তু কথা হচ্ছে সেটা কিসের কাঁটা? মাছের কাঁটা হতে পারে। দেবাশিস এতক্ষণ চুপ করেছিল, এবার আলটপকা মন্তব্য করে বসল। তপন আচার্যের কিন্তু সুন্দরবনে মাছের ভেড়ি আছে। অত সহজ হলে তো হয়েই গিয়েছিল। ডক্টর চ্যাটার্জি ঝাঁঝিয়ে উঠলেন। মাছকে পতঙ্গ বলে মনে হয় তোমার? বিকাশ, এটাকে কোথা থেকে আমদানি করেছো? এক্ষুনি জাদুঘরে রেখে এসো। আহা অসীম! বিকাশ সেনগুপ্ত তাকে ঠান্ডা করার চেষ্টা করেন। নতুন ছেলে, একেই চাপে আছে, তার ওপর তুমি আবার ঘাবড়ে দিচ্ছ। আমি ঘাবড়ে দিচ্ছি? তিনি উত্তেজিত। বরং আমারই মনে হচ্ছে যে এতদিন যা পড়ে এসেছি তা সব ভুল। মাছ পতঙ্গ? ওহ ভগবান! ওসব ছাড়ো। পাবলিক প্রসিকিউটর প্রসঙ্গ পাল্টালেন। এত দূর পর্যন্ত যখন এগিয়েছ, তখন ওটা কিসের কাঁটা তা কোনোভাবে বের করতে পারো না? তোমার পক্ষে অসম্ভব কিছু নেই। কেউ পারলে তুমিই পারবে। এইবার ওষুধ ধরল। কিঞ্চিত তৈল প্রদানে নরম হলেন ডক্টর চ্যাটার্জি। মৃদু হাসলেন। হ্যাঁ, বের করিনি কে বলল? বললাম তো, যে ফাইলোজেনি ডিটারমাইন করেছি। বের করেছ? বিকাশ অবাক। তাহলে এতক্ষণ ধরে রহস্য করছো কেন? কারণ আজ তো একটা রাত জেগে যা বের করেছি তা কোনো অপদার্থের হাতে তুলে দিতে ইচ্ছে করে না। তিনি আলতো হাই তোলেন। যাই হোক, কাঁটার মালিক এক প্রজাতির কাঁকড়া, কিন্তু কোন প্রজাতির তা বলতে পারবো না। ডাটাবেসে ওই বিশেষ জাতীয় কাঁকড়া সম্পর্কে কোনো তথ্য ছিল না। এতে আমার কোনো দোষ নেই। কাঁটাওয়ালা কাঁকড়া? দেবাশিসের মুখ শুকনো পাঁপড়ের মতো দেখাচ্ছিল। কাঁকড়ার দাঁড়া থাকে তা সে জানে, কিন্তু কাঁটাও থাকতে পারে তা তার কল্পনার ঊর্ধ্বে। ডাটাবেসে না থাকলে তুমি সেটা খুঁজে বের করতে পারবে না। এ ঢপ অন্য কারোর কাছে মেরো। জিনিসটা কি? ডক্টর চ্যাটার্জি আরও ভিজলেন। তোমরা শহরের লোকেরা কাঁটাওয়ালা কাঁকড়ার থিওরি শুনেই মুচ্ছ যাচ্ছ। বাকিটুকু বললে তো হার্ট ফেল করবে। বলতে বলতেই দেবাশিসের দিকে তাকালেন। কি হে খোকা, স্মেলিং সল্ট দেব, না এখনই ফেন্ট হয়ে পড়ার প্ল্যান করছো? বিকাশ বুঝলেন আজ দেবাশিসের কপালে দুঃখ আছে। আহা, কেন ওর পিছনে লাগছ অসীম? তিনি কোনো মতে সামলে নিলেন। আসল কথাটা বলো। রাজ কাঁকড়ার নাম শুনেছ? ডক্টর চ্যাটার্জি একগাল হেসে বললেন। শোনোনি নিশ্চয়ই। সুন্দরবনে গুচ্ছ গুচ্ছ পাওয়া যায়। একবার গিয়ে দেখে এসো। 6 জোড়া পা থাকে, 1 জোড়া কম্পাউন্ড আই, বর্মে ঢাকা বপু, আর পিছনে লম্বা শক্ত তীক্ষ্ণ একটা কাঁটা। দেখার মতোই চেহারা বটে। ইংরেজিতে প্রাণীটাকে বলে হর্সশু ক্র্যাব। সাধারণ বৈজ্ঞানিক নাম লিমুলাস পলিফেমাস। তবে ম্যানগ্রোভ অঞ্চলে যেটা পাওয়া যায় সেটার বৈজ্ঞানিক নামটা আর একটু খটোমটো। কার্সিনোস্করপিয়াস রোটান্ডিকডা। সেই প্রাণীর কাঁটাই ব্যবহার করেছে খুনি। হলো? রাজ কাঁকড়ার কাঁটা, সেটাই মার্ডার ওয়েপন? নো ডাউট সেটাই। আয়েশ করে একটা সিগারেট ধরালেন তিনি। আন্ডার এস্টিমেট করো না। সুন্দরবনের লোকেরা সরকির মাথায় ওই কাঁটা লাগিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কুমির পর্যন্ত মারতে পারে। রোটান্ডিকডার কাঁটা এতটাই শক্ত।
সেই জিনিস যদি মানুষের মেডালা অবলাঙ্গেটায় ঢোকে তো মৃত্যু অবধারিত। তপন আচার্য অনায়াসেই তবে ওয়েপনটা জোগাড় করতেই পারেন। এবার দেবাশিস মুখ খোলে, ওনার সুন্দরবনে মাছের ভেড়ি আছে, তা করতে পারেন। এই প্রথম ডক্টর চ্যাটার্জি তার যুক্তি মেনে নিলেন। দিস ইজ দ্য ফ্যাক্ট, সুন্দরবনে রাজকাঁকড়া সবচেয়ে বেশি পাওয়া যায়। মাছ ধরার জালে গাদা গাদা ওঠে, যার মাছের ব্যবসা সে কাঁকড়াও ধরে নিশ্চয়ই। তারপর তার কাঁটাটা কেটে নিয়ে একটু শুকিয়ে নিলে তো কথাই নেই, স্টিংরের কাঁটার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়াবে। কিন্তু ভদ্রলোকের বাড়ি সার্চ করে তো তেমন কোনো কাঁটা দেখিনি। সে আত্মস্থ হয়েই বলে, অবশ্য স্টিংরের কাঁটার চাবুক দেখেছি একটা, কিন্তু কাঁকড়ার কাঁটা তো। স্টিংরের কাঁটার চাবুকের কাঁটাগুলো যে স্টিংরেরই তা তোমায় কে বলল? তপনবাবু কি যুধিষ্ঠির? তিনি ফের সোফায় শুয়ে পড়ে রুমালে নাক ছাড়ছেন। একটা সাজেশন দিই, চাবুকটা তুলে ফরেন্সিক ল্যাবে নিয়ে এসো, পরীক্ষা করে দেখি যে ওগুলো স্টিংরের কাঁটা না রোটান্ডিকডার। থ্যাঙ্কস স্যার, গদগদভাবে বলে দেবাশিস। মেনি মেনি থ্যাঙ্কস। অসীম চ্যাটার্জি স্থির দৃষ্টিতে তাকে দেখছেন। ছেলেটার জন্য এই প্রথম তার খারাপ লাগলো। বড্ড অল্পেই খুশি হচ্ছে সে। কেসটা অত সহজ নয়, যে কোনো মুহূর্তেই মোড় ঘুরে যেতে পারে উল্টো দিকে, তা এখনও বেচারা জানে না। দেবাশিস, তিনি এবার সামান্য সদয় কণ্ঠস্বরে বলেন, এখনই অত খুশি হয়েও না। ওটা যদি সত্যি স্টিংরের চাবুক হয় তবে তুমি কিন্তু আবার সেই একই অন্ধকারে। যদি তপন আচার্য সত্যিই খুনি হয়ে থাকেন তবে তার মস্তিষ্কের জোরটাও নেহাত ফেলনা নয়। যে এরকম একটা অভিনব অস্ত্র বের করতে পারে সে এত প্রকাশ্যে জিনিসটা রাখবে বলে মনে হয় না। তাছাড়া যদি ধরেও নেই চাবুকের কাঁটাগুলোই আসল ওয়েপন, তাহলেও প্রশ্ন থেকে যায়। তপন আচার্য জাতে ব্যবসায়ী, ডাক্তারিও পড়েননি, স্বাভাবিকভাবেই তিনি অ্যানাটমি এক্সপার্ট নন। তবে মেডালা অবলাঙ্গেটাই পজিশন জানলেন কি করে? যদি জেনেও থাকেন তাহলেও অত স্মুথলি সেখানে একবারেই কাঁটা ফোটানো তার পক্ষে সম্ভব নয়, দুটো কারণে। ডক্টর চ্যাটার্জি একটু থামলেন। দেবাশিস ও বিকাশ দুজনের চোখেই তখন জিজ্ঞাসু দৃষ্টি। প্রথমত, এত স্মুথলি আর নিখুঁতভাবে যে কেউ কাঁটা ফোটাতে পারে না। 3টে কেসেই কাঁটাটা একেবারে আসল জায়গায় পৌঁছেছে, ভিকটিম নড়াচড়ারও সুযোগ পায়নি। স্বাভাবিকভাবে এটা কোনো অ্যানাটমি জানা লোকের কাজ, কোনো নবিশের নয়। দ্বিতীয়ত, যার দুটো হাতের একটাও নেই তিনি কাঁটা ফোটাবেন কিভাবে? শরদিন্দুবাবুর গল্পে খুনি কখনো বাইসাইকেল কখনো হাত ব্যবহার করেছিল। যার হাত নেই সে কোন প্রসিডিওর নেবে? বাইসাইকেল, রিভলভার, স্প্রিং গান কিছুই তার পক্ষে ধরা সম্ভব নয়। আর শুধু অস্ত্রের তীক্ষ্ণতা নয়, ভেলোসিটিটাও ম্যাটার করে। ঘাড়ের চামড়া মাংস চিরে ঢুকে যাওয়ার মতো ভেলোসিটি কাঁটাটা পেল কোথা থেকে? দেবাশিস মুখ চুন করে বসে থাকে। এসব প্রশ্নের উত্তর জানা নেই। তার শুকনো মুখ দেখে এবার সত্যিই করুণা হলো ডক্টর চ্যাটার্জির। তুমি আলটপকা ওই ভদ্রলোককে গ্রেপ্তার করে বসলে কেন বলো দেখি? তিনি জানতে চান। খবরের কাগজে দেখছি বারবার বলা হচ্ছে একজন প্রত্যক্ষদর্শী আছে, কিন্তু তাকে তো এখনো চোখে দেখলাম না। কে সে? কি দেখেছে? দেখবেন স্যার? সে উৎসাহিত। নিচেই বসিয়ে এসেছি, যদি অনুমতি দেন তো ডেকে আনি। অফকোর্স। দেবাশিস মাথা ঝাঁকিয়ে চলে গেল। কি মনে হয় অসীম? বিকাশ ডক্টর চ্যাটার্জির দিকে তাকালেন। আশার আলো কিছু আছে? আমি খুব আশাবাদী নই। তিনি আস্তে আস্তে মাথা নাড়লেন। রাজকাঁকড়ার কাঁটা অবধি পৌঁছানো যত সহজ, খুনি অবধি পৌঁছানো ততটাই কঠিন। খুনির ক্যারেক্টার যা বুঝেছি তাতে সে যথেষ্ট চালু, ঠান্ডা মাথার বদমায়েশ, সহজে ধরা দেবে না। এই মেদামারা অফিসারটির কাজ নয়। একমাত্র একটি মহা তেঁদর, ঝকঝকে মস্তিষ্কের অধিকারী ও ততোধিক ঠান্ডা মাথার বদমায়েশ অফিসারই টেক্কা মারতে পারে এ কেসে। পাবলিক প্রসিকিউটর হাসলেন। মহা তেঁদর, বুদ্ধিমান আর ঠান্ডা মাথার বদমায়েশ অফিসার বলতে কি আইজি অধিরাজ ব্যানার্জিকে বোঝাচ্ছ? ওই 3টে বিশেষণ আর কারোর ক্ষেত্রে এত পারফেক্ট নয়। তিনি বললেন, কখনো দেখেছো অধিরাজকে?
না, দেখব কোথায়? তিনি তো ওপরতলার লোক, সহজে তাকে দেখা যায় না। তবে কীর্তিকলাপ শুনেছি, সিআইডির মিরাকল ম্যান। আহ, শুধু শুনেছ, দেখনি? ডক্টর চ্যাটার্জি দীর্ঘশ্বাস ফেলেন। তুমি যদি অষ্টমাশ্চর্য দেখে থাকো তবে অধিরাজকেও দেখেছ। একমাত্র সেই পারে এই কেসে মিরাকল ঘটাতে, আর কারোর সাধ্য নয়। কিন্তু তিনি কি এ ব্যাপারে মাথা ঘামাতে চাইবেন? দেবাশিসকেই চেনেন কি না কে জানে। আর তার আন্ডারে এমন কেস গুচ্ছ গুচ্ছ পড়ে আছে, সেসব ছেড়ে কি মাথা ঘামাতে পারবে বলে মনে হয় না। তাছাড়া সে বোধহয় এখন এখানেও নেই, মাউন্টেনিয়ারিং করতে গেছে। তার কণ্ঠস্বরে হতাশা। সেই জন্যই বলছি আশাবাদী নই। দুটো জুতোর আওয়াজ শুনে ডক্টর চ্যাটার্জি কথাটা বলতে বলতেই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়েছেন। প্রথমেই চোখে পড়ল দেবাশিসকে। সে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কাকে যেন বলছে, এসো, ভয় কি? কৌতূহলে তার চোখ কুঁচকে গেছে। কয়েক সেকেন্ড পরেই দেবাশিসের সঙ্গে যে সসংকোচে ঘরে ঢুকল তাকে দেখেই চক্ষু স্থির। তিনি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর বিস্ময়মাখা গলায় বলেন, এই তোমার প্রত্যক্ষদর্শী? ইয়েস স্যার। ডক্টর চ্যাটার্জি কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে প্রত্যক্ষদর্শীটির দিকে দেখলেন। কি যেন মনে মনে ভাবছেন। আই উইথড্র বিকাশ। তিনি আস্তে আস্তে বলেন, আমি ভুল বলেছিলাম। অধিরাজ এই কেসটায় মাথা ঘামাবে। ঈশ্বর তোমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ অবাক। কেন? হঠাৎ করে তার ইন্টারেস্টের কি এমন বস্তু খুঁজে পেলে তুমি? ডক্টর চ্যাটার্জি নতুন মানুষটির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। ওই যে, ও একাই অধিরাজকে মাথা ঘামাতে বাধ্য করার জন্য যথেষ্ট। ফিলোসফিক্যাল ব্যাপার, তুমি বুঝবে না। ফরেন্সিক ল্যাবে তখন নিরবচ্ছিন্ন শান্তি ছিল। ডক্টর চ্যাটার্জি উপস্থিত না থাকলে ল্যাব এমনিতে শান্তই থাকে। সবাই এক মনে নিজের কাজ করে যায়। যন্ত্রপাতির টুংটাং শব্দ ছাড়া আর বিশেষ কোনো শব্দ থাকে না। কিন্তু ভদ্রলোক থাকলেই বিপদ। পান থেকে চুন খসলেই তার মেজাজের চোটে টেকা যায় না। লম্ফঝম্প করে গড়গড় করতে করতে সবাইকেই প্রায় কাঁটা করে তোলেন। এই মুহূর্তে তাকে ল্যাবের ভিতরে দেখা যাচ্ছে না, তাই ল্যাব সম্পূর্ণ নিস্তব্ধ। তার নতুন অ্যাসিস্ট্যান্ট সাদা অ্যাপ্রন পরে ব্লাড ট্রেস বের করার জন্য লুমিনল টেস্ট করছিল। লুমিনল পাউডার হাইড্রোজেন পারক্সাইড আর হাইড্রক্সাইড মিশিয়ে একটা সলিউশন তৈরি করা হয়। রক্তের হিমোগ্লোবিনে যে আয়রন থাকে তার টাচে এই সলিউশন এলেই নীল রঙের দাগ ছাড়ে। দাগটা 30 সেকেন্ড অবধি স্থায়ী হয়। খুব সামান্য রক্তের দাগ থাকলেও লুমিনল টেস্টে অব্যর্থভাবে ধরা পড়ে। মুখ নিচু করে সে সলিউশনটাই তৈরি করতে ব্যস্ত। চতুর্দিকে শুধু টেস্ট টিউবের টুংটাং আর জল গরম করার টকবক। তার মধ্যেই হঠাৎ একটা ব্যারিটোন ভলিউম শুনে ঘাবড়ে গেল সে। ডক্টর চ্যাটার্জি আছেন? বেচারা মুখ তুলে কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যায়। গ্রিক পুরাণ থেকে তরুণ অ্যাপেলোর সামনে নেমে এসেছেন নাকি? একটা চমৎকার দীর্ঘ চেহারা তার সামনে দাঁড়িয়ে আছে। মসৃণ বাদামি রঙের ত্বক, গ্রিক ভাস্কর্যের মতো শরীরের গড়ন। লোকটার চোখ দুটো অপূর্ব। ছেলেদের চোখের পাতা এত ঘন হতে পারে তা তার জানা ছিল না। চাউনিটা বেশ রাগি রাগি, অথচ একদম চোখা চোখা ধারালো মুখে কমনীয় ছেলে মানুষই হাসি। কয়েক মুহূর্তের জন্য মনে হলো মানুষ নয়, তার সামনে মাইকেল অ্যাঞ্জেলোর নতুন কোনো ভাস্কর্য এসে দাঁড়িয়েছে। অ্যাপোলো তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন, সম্ভবত উত্তরের অপেক্ষা করছেন। মুগ্ধতায় সে বেচারার বাকশক্তি হারিয়ে গিয়েছিল। কোনো মতে মাথা নেড়ে জানায়, জানি না। গ্রিক দেবতার দয়া হলো। ব্যারিটোন ভলিউমেই ফের বললেন, নতুন নাকি? সে সম্মতিসূচক মাথা নাড়ে। তার কাঁধে হাত রাখলেন অ্যাপোলো। বুঝেছি, আর বলতে হবে না। আমি নিজেই ডক্টর চ্যাটার্জিকে খুঁজে নিচ্ছি। জাস্ট এক সেকেন্ড। বলতে বলতেই ওই বাজখাই গলায় হাঁক পারলেন, দুর্বাসা, দুর্বাসা কোথায়?
কয়েক সেকেন্ডের নীরবতা। তারপরই সাই করে পেছন দিক থেকে তার মাথা লক্ষ্য করে একটা কাঁচের পেপারওয়েট উড়ে এলো। অ্যাপোলোর চোখ তখনও সামনেই স্থির, কিন্তু অদ্ভুত কৌশলে মাথার পিছনে হাত বাড়িয়ে খপ করে ধরে ফেলেছেন উড়ে আসা জিনিসটাকে। বেচারা অ্যাসিস্ট্যান্টের চোখ ছানা বড়া। কি রিফ্লেক্স লোকটার! একেবারে চিতার ক্ষিপ্রতায় ধরে ফেলল পেপারওয়েটটাকে। গুড ক্যাচ, তাই না? হাসতে হাসতেই বললেন দেবতা। এনিওয়ে, থ্যাঙ্কস। ডক্টর চ্যাটার্জি পিছনে, তার কেবিনেই আছেন। লম্বা লম্বা পা ফেলে চতুর্দিক আলো করে গটগটিয়ে কেবিনের দিকে এগিয়ে গেলেন তিনি। সে তখনও হাঁ করে সেদিকেই তাকিয়ে আছে। তার পাশের সহকর্মীটি অভ্যস্ত হাতে নিজের কাজ করছিল। কোনো মতে তাকে জিজ্ঞাসা করল, উনি কে? চেনো না? পাশের লোকটি ঠান্ডা গলায় বলে, উনি আইজি সিআইডি অধিরাজ বন্দ্যোপাধ্যায়। দেখে রাখো, এ এলাকার অন্যতম দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তুই বটে। স্তম্ভিত লোকটাকে পিছনে ফেলে গটগট করে ডক্টর চ্যাটার্জির পার্সোনাল কেবিনে ঢুকে পড়ে অধিরাজ। এদিক থেকেই উড়ে গিয়েছিল পেপারওয়েটটা, সুতরাং এখানেই ফরেন্সিক এক্সপার্টের উপস্থিতি অবধারিত। ওই একজন ছাড়া আর কেউ দুর্বাসা বিশেষণ শুনে তার মাথা ফাটানোর চেষ্টা করবে না। আপনার শখের টাক গড়ের মাঠ হতে পারে, কিন্তু আমার মাথাটা যে চাঁদমারি, সে তথ্য আপনাকে কে দিল ডক্টর? এ কি? প্রথম কথাটা ডক্টর চ্যাটার্জিকে লক্ষ্য করেই, কিন্তু পরের বিস্ময়সূচক শব্দটা ওর অবস্থা দেখে। অধিরাজ কেবিনের ভিতরে ঢুকে দেখল ডক্টর চ্যাটার্জি একটা টাওয়েলে মুখ ঢেকে বসে আছেন। প্রায় ঘোমটায় মুখ ঢেকেই বসে আছেন বলা চলে। সে কোনো শব্দ না করেই গুটি গুটি গিয়ে বসে পড়ে তার মুখোমুখি। আস্তে আস্তে বলে, কয়েকদিন কলকাতায় ছিলাম না, তার মধ্যেই কি এমন কাণ্ড ঘটিয়েছেন ডক্টর, যে লজ্জায় কাউকে আর মুখ দেখাতে পারছেন না? উত্তরে ডক্টর চ্যাটার্জি বুঁ বুঁ করে কি যেন বলেন। অধিরাজ মনে মনে হাসছে, কিন্তু গম্ভীরভাবে বলে, কি হয়েছে বলুন তো? বাই এনি চান্স টাকে চুল গজিয়ে যায়নি তো? আর পারলেন না ভদ্রলোক। সজোরে মুখের ওপরে টাওয়েলটাকে ছুঁড়ে ফেলে প্রায় গর্জন করে ওঠেন, আই জাস্ট হেট ইউ রাজা! শান্তিতে ভেপারও নিতে দিচ্ছ না? মনে হয় এই মুহূর্তেই তোমায় খুন করি। ডক্টর চ্যাটার্জি ভেপার নিচ্ছিলেন। সর্দিটা বড্ড ভোগাচ্ছে, তাই উষ্ণ জলের সঙ্গে ইউক্যালিপটাসের নির্যাস মিশিয়ে ধোঁয়া টানছিলেন। কিন্তু অধিরাজের জ্বালায় সব ভোগে গেল। সে আধাত জিভ কাটে, উপস, সরি। অমন ঘোমটা টেনে বসে থাকতে দেখে আমি ভাবলাম বোধহয় কোনোভাবে আপনার প্রেস্টিজে গ্যামাক্সিন লেগেছে, তাই কাউকে মুখ দেখাচ্ছেন না। কি করে বুঝবো যে? তোমার বুঝেও কাজ নেই, ডক্টর চ্যাটার্জি রাগত গলায় বলেন। এসে যে হাজির হয়েছ এই অনেক। এতদিন কি হিমালয়ে ছিলে? ইয়েস। অধিরাজ হাসছে। রক ক্লাইম্বিংয়ে যে কি সুখ তা যদি জানতেন ডক্টর। আমি আমার বাড়ির সিঁড়ি ক্লাইম্ব করেই খুশি। রক তোমার মাথায় থাক। চেয়ারটা সজোরে ঠেলে উঠে পড়েছেন তিনি। চলো, কাজের জিনিসটা দেখে নাও আগে। ঘটনাগুলো জানো তো? হ্যাঁ, কেস ফাইল অলরেডি পড়ে নিয়েছি। তার মুখ এবার গম্ভীর হয়ে গেল। সিরিয়াস কেস। 3টে খুন হয়ে গেছে। ভিকটিমরা প্রত্যেকেই ট্রাক ড্রাইভার। মৃত্যু একইভাবে হয়েছে, একই জায়গায়, একই অস্ত্রে। ওয়েপন হর্স শু ক্র্যাবের কাঁটা। স্বাভাবিকভাবেই খুনি একই। এছাড়া আরও কিছু কমন ফ্যাক্টর থাকলে আপনি বলবেন। কমন ফ্যাক্টর আরও কিছু আছে। ডক্টর চ্যাটার্জি ল্যাবের দিকে এগিয়ে গেলেন। এসো, বলছি এবং দেখাচ্ছি। ল্যাবের একটা নির্দিষ্ট টেবিল থেকে কিছু স্ক্যান প্লেট তুলে নিয়েছেন তিনি। ভিউ বক্সে বসিয়ে বললেন, দেখো, কাঁটাটা একদম সরাসরি মেডালা অবলাঙ্গেটায় গিয়ে ঢুকেছে। সঙ্গে সঙ্গে মৃত্যু। ভিকটিমেরা মারা গেছে দাঁড়িয়ে থাকা অবস্থায়। মৃত্যুর সময় কেউই বসে বা শুয়ে ছিল না।
থাকলে ইনস্ট্যান্ট ডেথের পর রিগর মর্টিসে ধরা পড়ত। মেডালা অবলঙ্গটায় কাঁটা ফুটলে মানুষের বসে পড়ার উপায়ও থাকে না। 3টে বডি একদম স্ট্রেট ছিল। মাসেলে রিগর মর্টিসের ছাপ ছাড়া এমন কোনো ভাঁজ নেই যাতে মনে হয় যে সে নড়াচড়ার চেষ্টা করেছিল। 3টে কেসেই তাই, আর একদম এক উচ্চতায়, নিচ থেকে ওপরের ডাইরেকশনে বা ওপর থেকে নিচের দিকে নয়, স্ট্রেট ফরওয়ার্ড ডিরেকশন। অধিরাজ খুব মন দিয়ে স্ক্যান প্লেটগুলো দেখছিল। চিবুকে হাত রেখে আস্তে আস্তে বলল, আপনি মানে বলতে চাইছেন যে নিচ থেকে বা উপর থেকে কাঁটাটা আসেনি, এসেছে সোজাসুজি। অর্থাৎ যদি কোনো লোকের হাত না থাকে তবে পা দিয়ে তার পক্ষে কাঁটা ফোটানো বা ছোঁড়া সম্ভব নয়। এক্স্যাক্টলি, ঠিক তাই। ডক্টর চ্যাটার্জি খুশি হলেন। এই জন্যই এই ছেলেটাকে ভালো লাগে তার। বয়স 26-27 হলে কি হবে, বুদ্ধিতে অনেক বয়স্ক অফিসারকেও টেক্কা দেয়। হাঁ করলেই বুঝে যায় হাওড়া বলা হচ্ছে না হাওয়াই। নিতান্ত ফ্লুকে এসে এত কম বয়সে আইজি হয়ে বসে নেই। তাহলে তো মুশকিল হলো, তপনাচার্যের যে আবার হাতই নেই। সে চিন্তিতভাবেই বলে, দুম করে ভদ্রলোককে গ্রেপ্তার করে বসাটা বোধহয় ভুল হলো। যাই হোক, প্লিজ কন্টিনিউ ডক্টর। তিনি একতাড়া কাগজ ধরিয়ে দিলেন তাকে। আরও একটা মেজর কমন ফ্যাক্টর হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই ভিকটিমের মৃত্যু হয়েছে রাতের খাবার খাওয়ার ঠিক পরেই। প্রত্যেকের পেটে যে খাবার পাওয়া গেছে তা সবে হজম হতে শুরু করেছিল, কিন্তু ইনস্ট্যান্ট ডেথের ফলে পাচনতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। ফলে খাবার খুব সামান্য মাত্রাতেই জীর্ণ হয়েছে। এবং আরও একটা কমন ফ্যাক্টর হলো এদের প্রত্যেকের পেটেই অ্যালকোহল পাওয়া গেছে। চিন্তার আবেশে ডুবে গেছে অধিরাজের চোখ। খাবারটা কি জাতীয় তা বলতে পারেন? নিশ্চয়ই পারি, সোৎসাহে বলেন ডক্টর চ্যাটার্জি। প্রচুর পরিমাণে তেল ঘি দেওয়া চর্বি জাতীয় খাদ্য। পরোটা বা রুটি জাতীয় কিছু ছিল, রাইস নয়। কারোর পেটে চিকেন পাওয়া গেছে, কারোর পেটে আবার পনিরের ট্রেস, তার সাথে প্রচুর মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মটর পনির, পরোটা, তেল ঘি দেওয়া খাবার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সে আপন মনে বিড়বিড় করে যেন অঙ্ক মেলাচ্ছে। পাঞ্জাবি খাবার, মানে পাঞ্জাবি ধাবা। খুনির বেস অফ অপারেশন পাঞ্জাবি ধাবা। তার কথাগুলো শুনে চমৎকৃত হলেন ফরেন্সিক এক্সপার্ট। এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে গেল কি করে ও? স্রেফ 2-2 4 ডগ, অধিরাজ আপন মনেই বলে। অন্য খাবারে তেল ঘি মশলা তেমন থাকে না। বাঙালি ভাত মাছের হোটেল হলে কারোর না কারোর খাদ্য তালিকায় ভাত বা মাছ থাকত। পনিরের তরকারি সাধারণ বাঙালি হোটেলে পাওয়া যায় না। এরা সব ট্রাক ড্রাইভার, কোনো মাল্টিকুইজিন রেস্টুরেন্টে খেয়ে পয়সা গচ্চা দেবে না। অতএব আপনার বলা খাদ্য তালিকা একমাত্র পাঞ্জাবি ধাবায় পাওয়া যেতে পারে। কিন্তু ওটাই বেস অফ অপারেশন কেন? সিম্পল, আপনার রিপোর্ট অনুযায়ী ডিনার করার খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয়েছে, আর এটা অন্যতম কমন ফ্যাক্টর। অধিরাজ চোখ বুজে বলে, মৃত্যুগুলো খালি পেটেও তো হতে পারত, কিন্তু হয়নি। লোকগুলো ভরপেট খেয়েছে। আন্দাজ করা যাচ্ছে যে কোনো ধাবাতেই খেয়েছে, কিন্তু তারপর আর ট্রাক অবধি পৌঁছয়নি। অথচ তাদের মৃতদেহগুলো ট্রাকের কাছাকাছি পাওয়া গেল। তার মানে যা হয়েছে তা ওই ধাবা থেকে ট্রাক অবধি আসার সময়টুকুতেই ঘটেছে। একই ঘটনা ধাবার দিকে যাওয়ার সময়ও ঘটতে পারত। যে খুন করবে ভিকটিমের পেট খালি আছে না ভরা সেটা তার ভাবার বিষয় নয়। অত রাতে রাস্তাও ছিল শুনশান। তবে সে খাওয়ার আগেই শিকারকে মারল না কেন? কেন? কারণ তার আগে খুনি সম্ভাব্য শিকারকে চিনতই না। শিকারকে সে ধাবা থেকেই টার্গেট করেছে। আর এখানেই আপনার আরেকটা কমন ফ্যাক্টরের যৌক্তিকতা। কি দেখে সে টার্গেট করলো বিশেষ লোকটিকে? অনেক ড্রাইভারই নিশ্চয়ই সেখানে খায়, তবে এই বিশেষ 3টে লোকই কেন?
ডক্টর চ্যাটার্জি টাক চুলকে বললেন, হয়তো ওই 3টে লোকের মুখ তার পছন্দ হয়নি। অধিরাজ হেসে ফেলেছে। ওই যুক্তিটা আপনার ক্ষেত্রে খাটে, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। খুনি আসলে দেখছিল ট্রাক ড্রাইভারদের মধ্যে কোনজন নেশাগ্রস্ত। সেই জন্যই 3 জনের পেটেই অ্যালকোহল পেয়েছেন আপনি। ফরেন্সিক এক্সপার্ট অবাক হলেন। একদম অকাট্য যুক্তি। অধিরাজ যেন খুনির মন পড়ছে। প্রত্যেকবারই সে এরকম করে। কি করে পারে ভগবানই জানেন। কিন্তু বেছে বেছে নেশাগ্রস্ত ড্রাইভারদের খুন করার কি যুক্তি রাজা? সমাজ সংস্কারের ভূত মাথায় চেপেছে নাকি লোকটার? অধিরাজের মুখে ফের সেই কমনীয় হাসিটা ভেসে ওঠে। সমাজ সংস্কার হতেই পারে, কিন্তু তার পাশাপাশি আরও একটা জোরদার যুক্তি থাকার সম্ভাবনা আছে। মানুষের চিরাচরিত অভ্যাস, প্রতিশোধ, রিভেঞ্জ। সে জিন্সের পকেট থেকে একটা খবরের কাগজের কাটিং বের করে এগিয়ে দেয় ডক্টর চ্যাটার্জির দিকে। আপনি ফোন করার পরই প্রথম যে কাজটা করেছিলাম তা হলো তপন আচার্য সম্পর্কে হোমওয়ার্ক। ভদ্রলোক ব্যবসায়ী, নানা জায়গায় মাছ এক্সপোর্ট করেন, অবিবাহিত। এমনিতে তার জীবনে ইন্টারেস্টিং কিছু নেই। বিকম অবধি পড়েছেন। আপনার কথা অনুযায়ী অ্যানাটমি পড়েননি, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং সাইড হলো তার অ্যাক্সিডেন্টটা। অধিরাজের মুখে ঠান্ডা হাসিটা লেগেই আছে। ঠিক 3 বছর আগে তপন আচার্য, কর্নেল তড়িৎ আচার্য, তাদের মা এবং কর্নেল তড়িৎ আচার্যের সন্তান সম্ভবা স্ত্রী গাড়ি করেই ফিরছিলেন। ড্রাইভ করছিলেন কর্নেল। এই ডানকুনি জংশনে এসেই তাদের অ্যাক্সিডেন্টটা ঘটে। খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী অসম্ভব জোরে ছুটে আসা একটা বিশাল বপু ট্রাকের ধাক্কায় গাড়িটা উল্টে যায়। গাড়িতে আগুনও ধরে যায়। তপন আচার্য কোনো মতে জানলা দিয়ে গাড়ির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন বলে তিনিই শুধু বেঁচেছেন। বাকি 3 জন মারা গিয়েছিলেন। এমনকি তাদের দেহ এমনভাবেই পুড়ে গিয়েছিল যে শনাক্ত করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তপন আচার্য প্রাণে বাঁচলেও হাত দুটো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মুখ এবং গোটা শরীর বিভৎসভাবে পুড়েও গিয়েছিল। অনেকদিন হাসপাতালের আইসিইউতে সংকটজনক অবস্থায় পড়েছিলেন। অবশেষে অনেক জমে মানুষে টানাটানির পর বেঁচে গেলেন, কিন্তু হাত দুটো অ্যাম্পুট করতে হলো। ফলস্বরূপ তার দুটো হাতের একটাও নেই। এটা ফ্যাক্ট। তবে এর চেয়েও ইন্টারেস্টিং রিপোর্টারের লেখা শেষ লাইন দুটো। পুলিশের সন্দেহ যে ট্রাক ড্রাইভার নেশাগ্রস্ত ছিল এবং ঘটনার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ডক্টর চ্যাটার্জি হাঁ করে অধিরাজের প্রত্যেকটা কথা শুনছিলেন। খবরের কাগজের কাটিংটা পড়েও দেখলেন সে যা বলছে গোটাটাই সত্যি। তার মানে তুমি বলতে চাইছো যে ভদ্রলোক এইভাবে তার পরিবারের মৃত্যুর রিভেঞ্জ নিচ্ছেন? প্রত্যেকটি খুনের পিছনে তপন আচার্যেরই হাত আছে? হাত কোনোভাবেই নেই। অধিরাজের চোখ দুটো চকচক করে ওঠে। তবে পা থাকতে পারে, অথবা মাথা থাকারও সম্ভাবনা। যাই হোক না কেন, জোরালো মোটিভ আছে, এটা মানতেই হবে। তাছাড়া অকুস্থলে ভদ্রলোককে দেখাও গেছে। তার প্রত্যক্ষদর্শীও আমাদের কাছে আছে। ভাবছি দুটো ঘটনাই কি কোইন্সিডেন্স? কোইন্সিডেন্সের জোর কত দূর হতে পারে? এই কমন ফ্যাক্টরগুলো ছাড়াও আরেকটা কমন ফ্যাক্টর আছে রাজা, ডক্টর চ্যাটার্জি বললেন। যদিও মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাই রিপোর্টে লিখিনি, কিন্তু আরেকটা জিনিস আমার চোখে পড়েছে। তুমি আগুনে পুড়ে যাওয়ার কথা বললে বলে হঠাৎ মনে পড়ে গেল। তিনি টেবিলের ড্রয়ার থেকে কয়েকটা ফটো বের করে এনেছেন। মৃত ব্যক্তির হাতের ছবি। ছবিতে বুড়ো আঙুল আর তর্জনীর মাথা দেখা যাচ্ছে। প্রত্যেকটা ছবিতেই আঙুল দুটোর মাথায় ছ্যাঁকার দাগ। কারোর আঙুলে ফোসকা পড়েছে, কারোর পড়েনি, কিন্তু ছ্যাঁকার দাগটা 3 জনের আঙুলেই আছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। অন্যমনস্ক হয়ে বিড়বিড় করেই আপন মনে বলে অধিরাজ, এক্সট্রিমলি স্ট্রেঞ্জ। ছ্যাঁকার দাগ কেন?
মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্কই নেই। ডক্টর চ্যাটার্জির উত্তরে যেন ঠিক সন্তুষ্ট হতে পারল না অধিরাজ। তার চোখে সংশয়। সত্যি কি কোনো সম্পর্ক নেই? তবে তিনজনের হাতেই একরকম ছ্যাঁকার দাগ কেন? সে আস্তে আস্তে গোটা ঘটনাটা মেলানোর চেষ্টা করে। তপন আচার্যকে গ্রেপ্তার করেছে দেবাশিস। তাকে অকুস্থলে দেখেছে এমন সাক্ষীও আছে। তার মোটিভও আছে। যে লোকটার গোটা পরিবারই মারা গেল একটা ট্রাক ড্রাইভারের কাণ্ডজ্ঞানহীনতায়, সে কি কখনো ভুলে যেতে পারে সেই দুর্ঘটনার কথা? যে প্রজাতির জন্য তার জীবন ছারখার হয়ে গেল, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ল লোকটা, সে কি এত সহজে ক্ষমা করতে পারে? বরং তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠাই স্বাভাবিক, যদিও এই প্রতিশোধ স্পৃহা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের লক্ষণ নয়। কিন্তু যে ট্র্যাজেডির মধ্যে দিয়ে মানুষটা গিয়েছে, তার পক্ষে এই জিঘাংসা কোনোভাবেই অসম্ভব নয়। অন্যদিকে আবার দুর্বাসার কথা অনুযায়ী এ কোনো অ্যানাটমি জানা লোকের কাজ। তপন আচার্য অ্যানাটমি জানেন না। হাত ছাড়া এমনভাবে কার্যোদ্ধার করা সম্ভবও নয়। কাঁটা একদম সরাসরি গিয়েছে। যদি স্প্রিং গানও ব্যবহার করা হয়, তবে তপন আচার্য সেটা পা দিয়ে ব্যবহার করবেন। সেক্ষেত্রে কাঁটার ডিরেকশন হবে নিচ থেকে উপরের দিকে। ঘটনাচক্রে তা হয়নি। মারণাস্ত্রের অভিমুখ সোজাসুজি ছিল। যদি উনি নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়েও করিয়ে থাকেন, তবে কাঁটা ফুটিয়ে খুন করবে এমন পেশাদার খুনি কলকাতায় নেই। পেশাদারদের অস্ত্র মূলত বন্দুক, কখনো ছুরি। কিন্তু এমন সূক্ষ্মভাবে খুন কোনো সুপারি কিলার করবে না। অস্ত্রটার নমুনা একটা আনিয়ে রেখেছি, দেখবে নাকি? ডক্টর চ্যাটার্জির কথায় তার চিন্তা সূত্র ছিঁড়ে যায়। শিওর। রাজকাঁকড়ার একটা কাঁটা সংগ্রহ করে রেখেছিলেন ডক্টর চ্যাটার্জি। নমুনা জোগাড় করা খুব কষ্টকর নয়। যারা মূলত মাছের কঙ্কাল, সাপের চামড়া বা হাঙরের খুলি বিক্রি করে, তাদের কাছেই এই জিনিস পাওয়া যায়। এই কাঁটাটা বেশ বড়, প্রায় 5-6 ইঞ্চি লম্বা। অধিরাজ জিনিসটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। কাঁটার মুখটা দেখলেই ভয় করে। যেমন তীক্ষ্ণ তেমনই শক্ত। এই জিনিস মেডালায় ফুটলে আর রক্ষা নেই। এত বড় কাঁটা ইউজ করেছে খুনি। কত বড় কাঁটা আর দেখছো? ডক্টর চ্যাটার্জি তার হাত থেকে নমুনাটা নিয়ে নিয়েছেন। এর ডাবল সাইজের কাঁটাও থাকে। এটা ছোট কাঁকড়ার কাঁটা। 8 ইঞ্চি লম্বা কাঁটা তো কোনো ব্যাপারই নয়। তবে খুনি গোটা কাঁটাটা ব্যবহার করেনি। মুখের সরু অথচ সবচেয়ে শার্প অংশটা কেটে নিয়েছে। এই জিনিস কাটা তো চারটিখানি কথা নয়। সে অবাক। এর জন্য রীতিমতো করাত লাগবে, অথবা সার্জিক্যাল শ। ডক্টর চ্যাটার্জি বললেন, সম্ভবত সার্জিক্যাল শ দিয়েই কাটা হয়েছে। সাধারণ করাত দিয়ে কাটলে এবড়ো খেবড়ো হতো, তীক্ষ্ণতাও এত থাকতো না। কিন্তু অস্ত্রটার শার্পনেস অবিকৃত। অধিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে। যে লোকটা খুন করার জন্য এত পরিশ্রম করে, তাকে মেডেল দেওয়া উচিত। এমন প্রতিভাবান অপরাধী পাওয়াই দুষ্কর। আপাতত এইটুকু এভিডেন্সই আছে। এর বেশি জোগাড় করার দায়িত্ব তোমার। সে অন্যমনস্ক চোখে তার দিকে তাকিয়ে হাসল। দেবাশিস কি স্টিংরের হান্টারটা এনে দিয়েছে আপনাকে? হ্যাঁ, কিন্তু ওটা নিয়ে কোনো বক্তব্য নেই। হান্টারের কাঁটাগুলো স্টিংরেরই, রোটান্ডিকডার নয়। জানতাম। অধিরাজ দীর্ঘশ্বাস ফেলে। তবু আমি কিছুতেই তপন আচার্যকে ক্লিনচিট দিতে পারছি না। মনে হচ্ছে কোথাও একটা কিছু আছে, যেটা আমরা ওভারলুক করে যাচ্ছি। রাজকাঁকড়ার কাঁটা জোগাড় করা তার কাছে ছেলে খেলা। নেশাগ্রস্ত ট্রাক ড্রাইভারদের খুন করার মোটিভ যথেষ্টই আছে। লাশগুলো যেখানে পাওয়া গেছে সেখান থেকে ভদ্রলোকের বাড়ি কয়েক মিনিটের দূরত্বে। একজন প্রত্যক্ষদর্শী আছে, এবং আমার দৃঢ় ধারণা, আমি যদি এই মুহূর্তে স্পটে গিয়ে খুঁজে দেখি, তবে ওর বাড়ি থেকে সামান্য দূরেই অন্তত একটা পাঞ্জাবি ধাবা পাব। দেবাশিস জেনে হোক না জেনে হোক সঠিক লোককেই ধরেছে বলে মনে হয়।
তবে গ্রেপ্তার করার আগে সলিড প্রমাণ জোগাড় করে নেওয়া উচিত ছিল। বটে। ডক্টর চ্যাটার্জির ভুরু কুঁচকে যায়। তাহলে কয়েকটা প্রশ্নের জবাব দাও। যার দুটো হাতই কাটা, সে কিভাবে সরাসরি মেডালা অবলঙ্গেটায় কাঁটা ফোটাতে পারে? তুমি একটু আগে বলেছ ফরেন্সিক রিপোর্টও বলছে যে পা দিয়ে অস্ত্রটা চার্জ করা হয়নি। তবে তাছাড়া যে লোকটা সারা জীবনে অ্যানাটমির নিয়েও চর্চা করেনি, সে এত সহজে মেডালা অবলঙ্গেটা খুঁজে পায় কি করে? শুধু তাই নয়, উনি নিশ্চয়ই একটা দুটো কাঁটা নিয়ে মাঠে নামেননি। অন্তত 1 ডজন কাঁটা তার কাছে থাকা উচিত। সেগুলো গেল কোথায়? দেবাশিস অন্তত কমপক্ষে 3 বার ওর বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছে। কাঁটা তো দূর, কাঁকড়ার কোনো ট্রেস পায়নি। এ প্রশ্নের কোনো জবাব আছে? তিনি মাথা নাড়লেন। আমি এই প্রশ্নগুলো করছি না। ডিফেন্স কাউন্সিল এই প্রশ্নগুলো করবেন। কি উত্তর দেবে তাকে? অধিরাজ মনোরম গ্রীবাভঙ্গি করে হাসল। তার দু চোখে কৌতুক ঝিকমিক করছে। সেটা আমার ওপরই ছেড়ে দিন। ডিফেন্স কাউন্সিলকে ঘোল খাওয়ানোর দায়িত্ব আমার। আপাতত আমাদের প্রত্যক্ষদর্শীর দর্শন করে আসি। প্রভু কোথায়? নিচের ফ্লোরে। চলো। উপর থেকে নেমে আসতে আসতে অধিরাজ মোবাইলে তার জুনিয়র অফিসার অর্ণবকে ফোন করে। হ্যাঁ অর্ণব, রেডি? রেডি স্যার। আমাকে জানলায় দেখতে পেলেই অ্যাকশন শুরু করবে। গট ইট? ইয়েস স্যার। কথাগুলো শুনে ডক্টর চ্যাটার্জির ভুরুতে ভাঁজ পড়ল। কোন অ্যাকশনের কথা হচ্ছে? সে উত্তর না দিয়ে মুচকি হাসল। শেষ হলো রহস্য উপন্যাস কাঁটা রিভিজিটেডের প্রথম পর্ব। আজ এই পর্যন্তই। উপন্যাসটির পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।